এয়ার অ্যাম্বুলেন্সে কাল দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকালে পৌঁছাবেন শাহজালাল এয়ারপোর্টে। পুত্রবধূর রাজনৈতিক অভিষেক ঘিরে গুঞ্জন। রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোয় ছাড় দেওয়ার আহ্বান জানালেন ডক্টর আলী রিয়াজ। 12 দলীয় জোটের সাথে ঐকমত্য কমিশনের চলছে দ্বিতীয় দিনের সংলাপ। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সীমিত লোকবল আর সম্পদ দিয়েই রাজধানীর 2 কোটি মানুষকে সেবা দিচ্ছে ফায়ার সার্ভিস। স্টেশন নেই মতিঝিল, বনানী সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকায়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে 6 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5 মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সটি সোমবার হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রা বিরতি দেবে রাত 1:25। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30 মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার রাতে খালেদা জিয়ার দেশে ফেরার বিস্তারিত তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানান তিনি। এ সময় সবার দুহাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রায় 17 বছর পর শাশুড়ির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান। তার এই ফেরা নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। জুবাইদা রহমান কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন, নেতৃত্বে আসবেন বিএনপির, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? এসব নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না বিএনপি নেতারা। শুধু হাফিজ উদ্দিন আহমদ বললেন, রাজনীতিতে যোগ দিলে জুবাইদা রহমানকে স্বাগত জানাবে বিএনপি। বিশ্লেষকরা মনে করেন, জুবাইদা রাজনীতিতে যুক্ত হলে আরও বাড়বে বিএনপির শক্তি। আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান একজন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়েছিলেন 1995 সালে। জিয়া পরিবারের পুত্রবধূ হলেও জুবাইদা ব্যস্ত সময় কাটিয়েছেন চিকিৎসা পেশায়। রাজনীতিতে না জড়ালেও দুর্নীতির মামলার শিকার হয়েছেন তারেক রহমান সহ অন্যদের সঙ্গে। অসুস্থ স্বামীর পাশে থাকতে তিনি চলে যান লন্ডনে। কর্মস্থলে না থাকার অভিযোগে শেখ হাসিনা সরকার তাকে চাকরিচ্যুত করে 2014 সালে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বদলে গেছে দৃশ্যপট। ডাক্তার জুবাইদা এবার বিলেত থেকে ফিরছেন 17 বছর পর। তারেক রহমানের আগে তার আগমন ঘিরে অনেকের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া, অথবা হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্থ বানুর পাশে থাকা? সবচেয়ে বেশি আলোচনা, বহু বছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জন ছিল তা কি এবার সত্যি হতে যাচ্ছে? এটি আমার জানা নেই, তবে তিনি যদি রাজনীতি করতে চান, শি ইজ মোস্ট ওয়েলকাম। সিলেট অঞ্চলে বেগম জুবাইদা রহমানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছেন। তিনি যদি রাজনীতিতে আসতে চান, তাকে আমরা সাদরে গ্রহণ করব। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে সরাসরি যুক্ত হলে তাকে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে। রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমদ মনে করেন, এতে বিএনপির নৈতিক শক্তি ও জনপ্রিয়তা দুইটিই বাড়বে। দীর্ঘদিন রাজনৈতিক পরিবেশের সাথে তিনি ছিলেন, ওইখানে তার ম্যাচুরিটি তৈরি হয়েছে, রাজনীতি শিখেছেন। সুতরাং এটা তার জন্য কঠিন কাজ হবে বলে আমার মনে হয় না। রাজনীতিতে আসা আমি মনে করি যে এটা ভালোই হবে বিএনপির জন্য। দলটা এতদিন যাবৎ একটা কেন্দ্রীয় নেতার অভাবে যে একটা নৈতিক শূন্যতা ছিল দলের মধ্যে, সেই শূন্যতার জায়গাটা হয়তো তিনি অনেকাংশেই পূরণ করতে সক্ষম হবেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালে দায়ের করা মামলায় ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। শেখ হাসিনার পতনের পর স্থগিত হয়ে গেছে বিচারিক আদালতের সেই সাজা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, তবে রাষ্ট্রের স্বার্থে ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের লক্ষ্য সবার সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করা। সকালে 12 দলীয় জোটের সাথে দ্বিতীয় দিনের সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরো বলেন, আগামীতে স্বৈরশাসন যেন গেড়ে বসতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে কমিশন। তিনি যুক্ত করেন, রাষ্ট্রীয় বিধিমালা ব্যবহার করে পুনরায় যেন স্বৈরশাসনের বন্দোবস্ত না হয় সেটি নিশ্চিতেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। জানান, দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে হবে, বিলম্বের কোনো সুযোগ নেই। প্রত্যেকের রাজনৈতিক অবস্থান থেকে তারা তাদের মতামত দিয়েছেন, আপনাদের ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি কি বললেন জানাবেন, এবং দ্বিতীয় দিনের সংলাপে কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে 12 দলীয় জোটের নেতারা? ইশরাত, 12 দলীয় জোট জাতীয় ঐক্যমত্য কমিশনের যে 166টি সুপারিশ ছিল তার মধ্যে 48টির সাথে একমত নয়। মূলত তাদের প্রধান যে বক্তব্য সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে সংস্কার, নির্বাচন সংস্কারের বাইরে অন্য যে সংস্কারগুলো আছে সেগুলো নির্বাচিত সরকার করবে। তারপর আবার গণভোট, গণ অধিকার পরিষদ, স্থানীয় নির্বাচন আগের যে প্রস্তাবগুলো এসেছিল, রাষ্ট্রের নাম পরিবর্তন, এই বিষয়গুলোর সাথে একমত নয়। তবে হ্যাঁ, এটিও কিন্তু বলেছে যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে কিছু কিছু বিষয়ে ছাড় দিতে হবে, এবং যে ঐক্যমত্য গঠনের জন্য এত এত আলাপ আলোচনা সংলাপ চলছে সেখানে যেন কোনো বিলম্ব না হয়, নির্ধারিত সময়ের মধ্যেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর আলী রিয়াজ কিন্তু প্রত্যেকটি বৈঠকের আগে কিন্তু সবসময় এটি বলে এসেছেন যে কমিশনের যে মূল লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা, অর্থাৎ সবগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে মৌলিক যে বিষয়গুলো আছে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সেই মৌলিক বিষয়গুলোতে একমত হতে হবে, এবং সেই যে একমত হওয়ার তারপরেই হচ্ছে জাতীয় একটি সনদ তৈরি করা হবে, এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে তার একটি পথরেখা কিন্তু সেই জাতীয় সনদের মধ্যে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে কমিশন শুধুমাত্র অনুঘটকের কাজ করছে, রাজনৈতিক দলগুলোকে একসাথে নেওয়া হয়েছে। শুধুমাত্র কমিশনের কাজ, একার কাজ নয় এই ঐক্যমত্য তৈরি করে। সে কারণে রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যে যে বিষয়গুলোতে ভিন্ন মত আছে সেই বিষয়গুলোতে যেন তারা আলোচনা করে এবং একটি সমাধানের যেন আসে। তো এই যে আলোচনা চলছে এখন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে, এরপর আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় পর্বের আলোচনাও কিন্তু চলবে। অর্থাৎ যেহেতু জুনের 15 পর্যন্ত সময় আছে, আরও এক দফা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসবে। তারপরই আসলে আশা করছি যে সময়ের মধ্যে তারা একটি জাতীয় সনদ তৈরি করতে পারবে। পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে জেনে নেব। ধন্যবাদ আপনাকে বিথি। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। রিটে নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত বিতর্কিত বিষয়গুলোর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এই রিট দায়ের করেন। নারী পুরুষের সমান উত্তরাধিকার, বহু বিবাহ নিষিদ্ধ করা, যৌনকর্মীদের পোশাকে বৈধতা দেওয়ার প্রস্তাব সহ বেশ কয়েকটি সুপারিশকে ইসলামী শরিয়া ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী উল্লেখ করা হয়। একই সাথে একে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবেও উল্লেখ করা হয় রিটে। এতে 3টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শেখদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিটের শুনানি হতে পারে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার আবেদন শুনানি মঙ্গল বা বুধবার। এই তারিখ ধার্য করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ। সকালে নিবন্ধন ফিরে পেতে দ্রুত শুনানি করার আবেদন করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। তিনি আপিল বিভাগকে বলেন, মামলাটির আপিল শুনানি শুরু হয়েছিল আগেই, কিন্তু
হুট করে বন্ধ হয়ে যায় শুনানি। যেহেতু এর সাথে জামায়াতের নিবন্ধন ইস্যুটি জড়িত, কাজেই এটি দ্রুত শুনানির প্রয়োজন। পরে মঙ্গল বা বুধবার শুনানির জন্য আসতে বলেন আপিল বিভাগ। এর আগে গত ৩ ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। দলটির আইনজীবীরা বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলের রিট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। দাম বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের কপালে জুটছে না কোনো জমি। তাই মাত্র ১৮টি স্টেশন দিয়েই ২ কোটি মানুষের জন্য কাজ করতে হচ্ছে ঢাকার ফায়ার ফাইটারদের। চমকে ওঠার মতো ঘটনা হলেও দেশ স্বাধীনের এত বছর পরও স্টেশন স্থাপন সম্ভব হয়নি মতিঝিল, ধানমন্ডি, বনানী কিংবা রামপুরার মতো এলাকায়। তাই যানজটের নগরীতে দুর্ঘটনাস্থলে পৌঁছাতেই বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। আন্তর্জাতিক ফায়ার ফাইটার দিবসে ঢাকার ফায়ার সার্ভিস স্টেশনের খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। হঠাৎ আগুন, লঞ্চ ডুবি বা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে সবার আগে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। নিঃস্বার্থ সেবা প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মুখে এই বাহিনীর নামই চলে আসে সবার আগে। প্রতিদিনই বাড়ছে ঢাকার জনসংখ্যা, ফলে বাড়ছে যানজট, কমছে রাস্তা, সংখ্যা বাড়ছে বিপদ আপদের। এত মানুষের শহরে সীমিত সম্পদ ও কর্মী নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। ফলাফল, চেষ্টা করেও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না দ্রুততম সময়ে। ভয় পাওয়ার কারণ আরও আছে। রাজধানীর প্রাণকেন্দ্র বলে পরিচিত পান্থপথ, বাংলা মোটর, মগবাজার, কারওয়ান বাজার, মালিবাগ ও শান্তিনগর এলাকায় নেই কোনো ফায়ার স্টেশন। একই পরিস্থিতি ধানমন্ডি, আগারগাঁও, আদাবর কিংবা শ্যামলীতে। বিস্ময়কর হলো অর্থনীতির প্রাণ বাণিজ্যিক এলাকা মতিঝিলেও নেই কোনো ফায়ার স্টেশন। আবার কূটনৈতিক পাড়া বলে পরিচিত গুলশান ও বনানীর বাসিন্দারাও বঞ্চিত ফায়ার স্টেশন থেকে। 2019 সালে বনানীর এফআর টাওয়ারের আগুনে প্রাণ হারান 20 জন, আহত হন 70 জনেরও বেশি মানুষ। এত বড় ঘটনার পর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান এবং বনানীতে ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে শুধুমাত্র জমি না পাওয়ার কারণে গত 6 বছরেও সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। নীতি নির্ধারকরা বলছেন, সমন্বিত উদ্যোগের অভাবে নতুন স্টেশন স্থাপন সম্ভব হচ্ছে না। তো এখানে আসলে সকল স্টেক হোল্ডারদের বসে ঢাকা শহরের স্বার্থে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। ফায়ার সার্ভিসের একার পক্ষে আসলে সমস্ত দুর্ঘটনায় প্রথম সারাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করা সম্ভব হবে, বাট খুব কার্যকরভাবে কাজ করতে হলে, দক্ষতার সাথে কাজ করতে হলে সবার সমন্বিত সহযোগিতা লাগবে। ফলে বিপদের ঝুঁকি রোজই বাড়ছে। যেমন মতিঝিলে যদি আগুন লাগে তাহলে তা নেভাতে দমকলের গাড়ি আনতে হয় বকশীবাজার থেকে। আবার যাত্রাবাড়িতে আগুন লাগলে তা নেভাতে কাজ করতে হয় পোস্তগোলা ইউনিটের। এসব সীমাবদ্ধতা মাথায় রেখেই ফায়ার সার্ভিসকে উন্নত করার চেষ্টার কথা জানান বাহিনী প্রধান। এটা আমাদের জায়গা থেকে সমাধান করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যারা আমাদের ভূমি মন্ত্রণালয় আছে বা যারা এসব বিষয় নিয়ে কাজ করেন তারা যদি জায়গার সংস্থান করেন এবং আমরা যদি আমাদের স্টেশনের পরিকল্পনা করি, অবশ্যই এটা আমাদের ভ্যালু এডিশন হবে, আমাদের সক্ষমতার জায়গা বৃদ্ধি করবে। প্লাস আমাদের অনেক ক্ষেত্রে ধরেন যেতে একটু সময় লেগে যায়, সেটা তো আরেকটু কম সময়ে আমরা গিয়ে ফায়ারটা রেসপন্স করতে পারব। প্রতিনিয়ত বাড়ছে বিপদের সংখ্যা এবং ধরনও। সড়ক দুর্ঘটনা, পশু পাখি উদ্ধার কিংবা ঘরের দরজা ভাঙার কাজও করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে রেসপন্স করতে পারব। প্রতিনিয়ত বাড়ছে বিপদের সংখ্যা এবং ধরনও। সড়ক দুর্ঘটনা, পশু পাখি উদ্ধার কিংবা ঘরের দরজা ভাঙার কাজও করতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এসবের জন্যই ঢাকায় নতুন অন্তত 5টি স্টেশন জরুরি বলে মনে করছে ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 4 ঘন্টা পর রাজধানীর পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা। শনিবার রাত 12:25 ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে যায় বাণিজ্যিক ভবনটির ওপরের তলায় থাকা অস্থায়ী গোডাউন।
শনিবার রাত ৮টার দিকে ১১ তলা ভবনের ছাদের টিন শেডে আগুনের সূত্রপাত। খবর পেয়েই একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পুরো ভবনটি বাণিজ্যিক, নিচতলায় দোকানপাট, ওপরে বিভিন্ন কোম্পানির অফিস আর ছাদের টিন শেডে বৈদ্যুতিক বাল্ব ও যন্ত্রপাতির গোডাউন। আগুন লাগে গোডাউনে, তখনও ভবনটিতে কিছু অফিস চালু ছিল। বিল্ডিং এর মালিক সাব্বির স্যার, ওনার গোডাউন আছে উপরে, ওই গোডাউনের থেকে লাগছে আগুন। 8:20 দিকে আমাদের মার্কেট অফ হয়ে যাওয়ার সময় ওই সময় লাগছে আগুন। আমরা সাথে সাথে দেখতে পাইছি উপরে দিকে ধোঁয়া উঠতেছে, সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের ফোন দেওয়া হয়েছে, তারা তো কাজ শুরু করতেছে। মালের অর্ডার করা হয়েছে আপনার জায়গায়, তখন তারা ফোন দেওয়া হয়েছে, তখন সে বলতেছে যে ফায়ার সার্ভিসের ফোন দিয়ে আমাকে বাঁচাও। ফায়ার সার্ভিস জানায় পর্যাপ্ত ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না ভবনটিতে। ছাদের টিন শেড গোডাউনটিও করা হয়েছে অবৈধভাবে। হাই রাইজ বিল্ডিং এর নিয়ম অনুযায়ী যেরকম ফায়ার সেফটির ব্যবস্থা থাকার কথা সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা কিছু এক্সটিংগুইশার দেখতে পেয়েছি, এর বাইরে আর অন্য কিছু আমরা এখনো দেখিনি। এই ভবনে ছাদ খোলা থাকার কথা, অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। পল্টন এলাকায় পানির উৎস না থাকায় আশেপাশের বিল্ডিংয়ের রিজার্ভার ও ওয়াসার সহায়তায় পানি সংগ্রহ করতে হয়েছে, এতেই সময় বেশি লেগেছে। পানির খুবই স্বল্পতা। আমরা আশেপাশের 7-8টা বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কিন্তু শেষ করেছি। আমাদের বিশেষ পানিবাহী গ্রুপ থেকে আমরা পানি দিয়েছি। ওয়াসা, ঢাকা ওয়াসা বিভিন্ন গাড়ি পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে। অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও গঠন করা হচ্ছে তদন্ত কমিটি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয় কিছু অননুমোদিত ও অনুচিত বিষয়বস্তু সেখানে কিছু সময়ের জন্য শেয়ার হয়েছে। মন্ত্রণালয় জানায় পেজটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে, একই সাথে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করার কার্যক্রম চলমান। ওই ফেসবুক পেজ থেকে আসা কোনো পোস্ট বা বার্তা বিশ্বাস, শেয়ার বা তাতে সম্পৃক্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তি সহ অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্মের মাধ্যমে মন্ত্রণালয়ের সকল অফিসিয়াল হালনাগাদ ও বার্তা জানানো হবে বলে বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। লাগাতার 10ম রাতের মতো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বা এলওসিতে গোলাগুলি হয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে। শনিবার মধ্যরাতে কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, রাজাউরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি ও আখনুরের বিভিন্ন এলাকায় হয় পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রোববার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য। অভিযোগ, সীমান্তে প্রথম গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছুড়ে ভারতীয় সেনারা। সাম্প্রতিক সময়ে এটিকে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ভারত। তাদের দাবি সর্বোচ্চ সংখ্যক পাকিস্তানি পোস্ট একযোগে অংশ নেয় এই হামলায়। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত পাকিস্তান ও ভারতের কাশ্মীর সীমান্ত। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আধা সামরিক বাহিনী বা রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। শনিবার সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। জানায়, রাজস্থান সীমান্ত থেকে ওই রেঞ্জার্স সদস্যকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তিনি বিএসএফ এর হেফাজতে রয়েছেন, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি এক বিএসএফ সদস্যকে আটকের দাবি করে পাকিস্তান। দক্ষিণ সুদানের একটি হাসপাতাল ও মার্কেটে বোমা হামলায় নিহত 7 জন, আরও 20 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে ওল্ড ফাঙ্গাক শহরের একটি হাসপাতাল হেলিকপ্টার থেকে ফেলা হয় বোমা। এরপর টানা আধা ঘন্টা চলে গুলিবর্ষণ। পাশাপাশি একটি বেসামরিক মার্কেটে চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণে পুড়ে ছাই হয় ফার্মেসি, ভস্মীভূত শহরের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। এখানে চিকিৎসা নিতেন 1 লাখেরও বেশি মানুষ। হাসপাতালটি কেন টার্গেট করা হলো তা এখনো অস্পষ্ট। জানা যায়নি হামলাকারীদের পরিচয়। তবে কয়েক মাস ধরেই অস্থির দক্ষিণ সুদানের রাজনৈতিক অঙ্গন। প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের রাজনৈতিক দ্বন্দ্ব গড়াচ্ছে গৃহযুদ্ধে।